নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। রাত ঠিক 9টায় আমি বিশাখা নিয়ে এসেছি বাংলার প্রাইম টাইম, এবং বাংলার প্রাইম টাইমে আজ আমাদের নজর থাকবে অযোধ্যার দিকে, যেখানে পূজন বিধিও শুরু হয়ে গিয়েছে আজ থেকেই। বিশাখার সঙ্গে আমি ঈশান রয়েছি আজ বাংলার প্রাইম টাইমে। আর বাংলার প্রাইম টাইমে যে কথা বিশাখা বলছিল যে আমাদের নজর থাকবে অযোধ্যা নগরীর দিকে, এবং যেভাবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে অযোধ্যা নগরী থেকে প্রতিদিন নতুন নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে আসছি। আজকেও তেমনই একটা খবর নিয়ে এসেছি যে কবে থেকে উদ্বোধনের পর কবে থেকে রামলালার মন্দিরের দরজা খুলে যাচ্ছে সর্বসাধারণের জন্য, আর সেই তারিখের তাৎপর্যটা কি, এটা নিয়ে আমি আর বিশাখা আজকে বিশদে আপনাদের দেখাবো বাংলার প্রাইম টাইমে। এবং সেই জায়গা থেকেই আরও একটা কথা বলতে হচ্ছে ঈশান, যে আমরা জানি যে 22শে জানুয়ারি দ্বারোদ্ঘাটন হতে চলেছে, এবং সেই দ্বারোদ্ঘাটনের আগে আমরা জানি যে দ্বারোদ্ঘাটনের আগে মাত্র 6টা দিন, ক্যালেন্ডারের পাতা বলছে মাত্র 6টা দিন বাকি রয়েছে। আর তার মধ্যেই রামলালা তার নিজের আবাসে বলা যায় পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছেন। 500 বছরের অপেক্ষার পর অযোধ্যা নগরী, তাঁর জন্মভূমি, রাম জন্মভূমি, তাকে আবার অভিষেকের মধ্যে দিয়ে ফিরিয়ে আনছে তার সেই জায়গাতেই যেখানে তিনি ছিলেন। তাকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করা হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে তার, এবং দ্বারোদ্ঘাটন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে। সেই জায়গাটার দিকে যেরকম আমরা তাকিয়ে আছি ঈশান, তার পাশাপাশি অবশ্যই আরেকটা সুখবর তো রয়েছেই। সুখবরটা এটাই যে আমরা জানি 24শে জানুয়ারি, এতদিন পর্যন্ত যে খবরটা বলা হচ্ছিল যে 24শে জানুয়ারি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা, কিন্তু এবার সেই ঘোষণাটাই একটু পরিবর্তিত হলো, আরও সুখবর নিয়ে এলো বলা যায়। কারণ 23শে জানুয়ারি রাম মন্দিরের দরজা সকলের জন্য, বিশ্ববাসীর জন্য, আপামর ভারতবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে, তাই তো ঈশান? একেবারেই তাই। 23শে জানুয়ারি তারিখটা গোটা ভারতবাসীদের কাছে বটেই, আমাদের কাছে বাঙালি হিসেবে তো আরও বেশি তাৎপর্যপূর্ণ, তাই না বিশাখা? একদম। তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি, যেটা আমরা পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দা ছোটোবেলা থেকে, যবে থেকে স্কুলে যাওয়া শুরু করি, ওই দিনটা থেকে সকালবেলা আমাদের ব্যস্ততা শুরু হয়ে যায় এই জন্মদিনটা পালনের জন্য। আর এবার সেই 23শে জানুয়ারি তারিখে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দির খুলে যাচ্ছে সাধারণ জনতার জন্য। অর্থাৎ ভারতের ইতিহাসে সবচেয়ে বড় জনপ্রিয় জননায়ক যিনি, তার জন্মদিনে রাম মন্দিরের দরজা খুলে যাচ্ছে জনতার জন্য। এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে বিশাখা? আরও একটা বিষয় মনে রাখা দরকার, যে এই অযোধ্যা তথা ফৈজাবাদ, তৎকালীন ফৈজাবাদ, যেখানে গুমনামি বাবা থাকতেন, যে গুমনামি বাবাকে অনেকেই বিশ্বাস করেন যে উনিই ছিলেন নেতাজি, ছদ্মবেশে ছিলেন, সেই গুমনামি বাবা ছিলেন রাম ভক্ত, সেই গুমনামি বাবা ছিলেন রামের অত্যন্ত ভক্ত, এবং তার জন্মদিন আর রাম মন্দিরের দরজা খুলে যাওয়ার, সাধারণের জন্য দরজা খুলে যাওয়ার দিনটা একসঙ্গে ম্যাচ করে যাচ্ছে। এর চেয়ে বড় সুখবর ভারতবাসীর জন্য, বাংলাবাসীর জন্য আর কি হতে পারে? এবং সেই সঙ্গে অযোধ্যাবাসীর জন্য, কারণ অযোধ্যাবাসীর জন্য যদি বলা হয় রাম জন্মভূমি অযোধ্যা, সেখানকার মানুষের জন্য গুমনামি বাবা, নেতাজি সব মিলেমিশে, এবং সর্বোপরি শ্রীরাম, তার সেই মন্দিরের কিছু এক্সক্লুসিভ ছবি আমরা আজকে দেখাবো। কারণ গর্ভগৃহের ছবি ঈশান আমরা আগেও দেখিয়েছি, আমরা দর্শকদের একেবারে ফার্স্ট এন্ড এক্সক্লুসিভ সেই ছবি রিপাবলিকে দেখিয়েছি। এবার আমরা সেই ছবিটা দেখাচ্ছি, এই মুহূর্তে দর্শকদের আমরা সেই ছবিটা দেখাচ্ছি, যেখানে যে নির্দিষ্ট জায়গায়, যে স্থলে অভিষেক করা হবে, নতুন করে অভিষেক করা হবে রামলালার, যেখানে রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হবে ঈশান, সেই জায়গাটা সেখানে মেঝে কিভাবে ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে, যারা কাজ করছেন সেই প্রচেষ্টাটা একবার দেখো ঈশান। একদমই তাই, মেঝেতে ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে, গর্ভগৃহের মেঝে, এবং যার উপরে সেই রত্ন সিংহাসন বসবে, যে রত্ন সিংহাসনের উপর বিরাজমান হবেন রামলালা, সেই জায়গাটা একেবারে শেষ মুহূর্তের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা হচ্ছে। কি অসাধারণ ছবি, এক্সক্লুসিভ সেই বেদির ছবি, সেই বেদি যেখানে রামলালার মূর্তি, মাতা সীতার মূর্তি, ভগবান লক্ষ্মণ, ভগবান হনুমানের মূর্তি বসবে, সেই বেদি, সেই গর্ভগৃহ, সেই মেঝে, সেই সব কিছু আজকে এক্সক্লুসিভলি আমরাই সবার আগে আবার তুলে ধরলাম সেই ছবি।
সেই ছবিটা যেরকম দেখাচ্ছি সেরকম ভাবেই আমরা জানি যে অযোধ্যা থেকে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে নতুন নতুন করে সেজে উঠছে এই অযোধ্যা, আরও যেন রঙিন হয়ে উঠছে অযোধ্যা। সেখানকার প্রত্যেক মুহূর্তের ছবিগুলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সেই কবে থেকে, যবে থেকে নির্মাণ কাজ শুরু হয়েছে তবে থেকেই আমরা সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি ঈশান। একেবারেই তাই, একেবারেই তাই। সেই ছবিটা দেখালাম আজকে, এই যে আমরা প্রত্যেক দিন যে আপনাদের বেশ কিছু সেরা ছবি দেখিয়ে শুরু করে, আজ শুধু সেরা ছবি নয় বিশাখা, তার সঙ্গে কয়েকটা সেরা ঘোষণাও এর মধ্যে রয়েছে। সেরা ঘোষণাটা কি? এর মধ্যে সেরা ঘোষণা হলো যে 24শে জানুয়ারি বা 26শে জানুয়ারি নয়, 23শে জানুয়ারি খুলে যাচ্ছে মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য। রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে চম্পত রায় কি বলছেন, কি ঘোষণা করেছেন, ছোট্ট করে শুনে নি, পরে আরো বিশদে শুনবো। ছোট্ট করে শুনবো চম্পত রায় কি বলেছেন। तारीख के बाद 23 तारीख की सवेरे से सबके दर्शन हैं। सबके मतलब 135 करोड़ समाज के जो अयोध्या आ जाएंगे। हमारी कोशिश है जो जिस दिन आ जाए उसी दिन दर्शन करके रात को वापस जाने का प्लान करे। रात की सर्दी के कठिनाइयों से वो रक्षा कर ले। চম্পত রায়ের বক্তব্য শুনলেন, স্পষ্ট ঘোষণা। 23শে জানুয়ারি থেকে রাম মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে। আরও একটা জিনিস, আরও একটা সেরা ছবি দেখাবো। 23শে জানুয়ারি বলছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। একটু দেখুন জন্ম তারিখটা, ফৈজাবাদের সেই জায়গায় জন্ম, 23শে জানুয়ারি 1897, কটক, ওড়িশা। ওড়িশার কটকে 23শে জানুয়ারি, ওড়িশার কটকে 23শে জানুয়ারি কার জন্ম? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম, আমরা সবাই জানি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুই ছিলেন গুমনামি বাবা, ভগবানজি, যাকে অযোধ্যা বা ফৈজাবাদের মানুষ যেটা বিশ্বাস করেন, আরও অজস্র লক্ষ কোটি নেতাজি ভক্ত সেটা বিশ্বাস করেন। লক্ষ কোটি নেতাজি অনুগামী, অনুরাগী, নেতাজির নামে যারা আজও পাগল, শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বহু মানুষ বিশ্বাস করেন। দেখুন জন্ম 23শে জানুয়ারি, এইটা ওই ফৈজাবাদের যে স্মৃতি ফলক নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বা গুমনামি বাবার নামে যে স্মৃতি ফলক, সেই স্মৃতি ফলকে এখনও সেখানে ওই 23শে জানুয়ারি তারিখটাই মেনশন করা আছে। 23শে জানুয়ারি তারিখটাই উল্লেখ করা আছে গুমনামি বাবার জন্মদিন হিসেবে, এবং জন্মস্থান হিসেবে সেই ওড়িশার কটককেই উল্লেখ করা আছে। অর্থাৎ অযোধ্যা বা ফৈজাবাদের মানুষ আজও বিশ্বাস করেন গুমনামি বাবাই নেতাজি। আমরা আরও একটা বক্তব্য শুনে নেব এই অংশে। শক্তি সিং সুভাষচন্দ্র বোস রাষ্ট্রীয় বিচার কেন্দ্রের অধ্যক্ষ, শক্তি সিং কি বলছেন ছোট্ট করে অল্প করে শুনে নেব। ইনি ওই ফৈজাবাদবাসীদের অন্যতম বা ওখানে কর্তৃত্ব নিয়ে কথা বলেন। কি বলছেন তিনি গুমনামি বাবা এবং নেতাজি সম্পর্কে, একবার শুনে নেব। जब सामानों को निकाला जाने लगा, उनकी इन्वेंट्री बनने लगी, तो ये वही स्थिति थी कि बिना आंख वाला भी अगर देखेगा सामान को या महसूस करेगा सामान को, तो बता देगा किसके सामान है ये। एक भी सामान में सुभाष का एस आपको नहीं मिलेगा, लेकिन हर सामान कहीं ना कहीं से नेताजी की तरफ इंडिकेट करता है। আমরা শুনে নিলাম শক্তি সিং এর বক্তব্য। শক্তি সিং নেতাজি সুভাষচন্দ্র বসু রাষ্ট্রীয় বিচার কেন্দ্রের তিনি প্রধান, তিনি অধ্যক্ষ। তিনিও দাবি করছেন যে গুমনামি বাবাই নেতাজি ছিলেন, এবং 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন যেটা, সেটাই গুমনামি বাবার জন্মদিন, এবং সেই তারিখেই অযোধ্যায় রাম মন্দিরের দরজা খুলে যাচ্ছে সর্বসাধারণের জন্য, গোটা দেশবাসীর জন্য। আমরা সে মিলায়ে বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ফৈজাবাদ তথা অযোধ্যার মানুষ সেই বিশ্বাসটাকে এখনো বুকে আঁকড়ে ধরে রয়েছেন। শুধু ফৈজাবাদ বা অযোধ্যার নয়, তার বাইরে বহু মানুষ, গোটা ভারতবর্ষে ছড়িয়ে থাকা বহু মানুষ, এই পশ্চিমবঙ্গের বুকে ছড়িয়ে থাকা বহু মানুষ, যে ওড়িশা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান, সেই ওড়িশায় বসবাসকারী বহু মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজও বিশ্বাস করেন নেতাজি ফিরে এসেছিলেন গুমনামি বাবার বেশে, দীর্ঘদিন কাটিয়ে গিয়েছিলেন ফৈজাবাদে, তদানীন্তন ফৈজাবাদে। যে ছবিটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কি দেখছেন? দুটো মুখ পরস্পরের সঙ্গে কিরকমভাবে মার্জ হয়ে যাচ্ছে। একটা মুখ থেকে যেন আরেকটা মুখ ফুটে উঠছে, সেটা থেকে যেন আবার অন্য একটা মুখ বেরিয়ে আসছে। একটা ছবি গুমনামি বাবার,
এই যে শ্বশ্রুগুম্ফ সমন্বিত মুখটা দেখছেন, এটা গুমনামি বাবার ছবি, যিনি তদানীন্তন ফৈজাবাদে থাকতেন এবং ফৈজাবাদের মানুষ তাকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলে বিশ্বাস করতেন, ভগবানজি বলে ডাকতেন। ভগবানজি, ভগবানের আসনে বসিয়েছিলেন ওই মানুষটিকে। আরেকটা ছবি নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুই কি গুমনামি বাবা? গুমনামি বাবাই কি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি স্বাধীনতার পরেও আবার ফিরে এসেছিলেন স্বাধীন ভারতবর্ষে ছদ্মবেশ নিয়ে? এই প্রশ্নের সমাধান এখনো হয়নি, এই প্রশ্ন নিয়ে তর্ক বিতর্ক চলছেই, কিন্তু লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের বিশ্বাসে গুমনামি বাবাই নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের প্রতিনিধি সন্তু কিছুদিন আগে ফৈজাবাদের সেই কামরায় যেখানে গুমনামি বাবা থাকতেন, সেখান থেকে সরেজমিনে সবটা ছবি তুলে এনেছিল। সেখানেও কি ছবি দেখা যাচ্ছে, যে দুটো ছবি আমাদের এখানে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল, সেখানেও কি একসঙ্গে দুটো ছবিকে দেখা যাচ্ছে? দেখে নেব আমরা সন্তুর সেই প্রতিবেদন। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি, অন্যদিকে গুমনামি বাবা ছবি, অর্থাৎ ভগবানজির ছবি। দুই ছবি আমরা এখনো এই দুই ছবি রেখে দিয়েছেন আপনারা, দু পিকচার अभी भी इधर हैं। एक तो नेताजी का चित्र है और उसके साथ साथ जो दूसरा चित्र आप देख रहे हैं वो एक जिसे कहा जाए कि एक बनाया हुआ चित्र है वो, क्योंकि जब यहाँ रहते थे तो हमारे कुछ जो और भी टेनेंट हमारे रहते थे यहाँ पर पीछे, उन्होंने उनको, उनकी महिलाओं ने, उनके बच्चों ने कभी कभी इनको धूप सेकते हुए व्हील चेयर पर मूव करते हुए देखा है। तो उनके बताने के आधार पर, और एक बहुत पहले एक फ़ोटो छपी थी, एक अंदाज पे इनके लोगों ने छापी थी फ़ोटो गुमनामी बाबा की, इन दोनों फ़ोटो को मिला के इनका स्केच बनवाया गया था। उसके आधार पर लोगों ने माना कि हाँ भाई ये, जिन्होंने देखा था उनको, उन्होंने कहा हाँ साहब बिल्कुल उन्हीं की तरह वो चित्र है, तो वो उनका चित्र है। আমরা শুনলাম শক্তি সিং তিনি কি বললেন, যেভাবে এই গুমনামি বাবা বা ভগবানজি, যাকে স্থানীয়রা ভগবানজি বলে জানেন, সেই ভগবানজি যখন তার মৃত্যু হয়, অর্থাৎ 1983 থেকে 1985 সাল পর্যন্ত তিনি তদানীন্তন ফৈজাবাদের যে বাড়িটিতে থাকতেন, সেই বাড়িতে যে ঘরে তিনি থাকতেন, সেই ঘরটাও একই রকমভাবে রয়েছে। আর সেখানে মানুষের আবেগ রয়েছে, সেখানে মানুষের সেই আবেগ রয়েছে তাঁকে ঘিরে, এবং তার সঙ্গে কোথাও গিয়ে নেতাজির আবেগের সঙ্গে কোথাও মিলেমিশে গিয়েছে অযোধ্যা। আর সেই দিন, অর্থাৎ 23শে জানুয়ারি, যেদিন সর্বসাধারণের জন্য রাম মন্দিরের দরজা খুলে যাবে, সেই দিনে দেশনায়কের আবেগ, দেশনায়কের প্রতি মানুষের আবেগ, রাম মন্দিরের জন্য মানুষের আবেগ এবং গুমনামি বাবার জন্য আবেগ, সব কিছু মিলেমিশে একাকার হয়ে গিয়ে সেখানে আবেগ, সংস্কৃতি, আধ্যাত্মিকতার যেন মেলবন্ধন হবে। আমরা যে ছবিগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেখানে মানুষের আবেগটা ঠিক এভাবেই ধরা পড়ছে প্রত্যেক মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এই যে তরুণ, এই তরুণ রাম মন্দিরে প্রবেশের জন্য যে প্রথম তরুণটা, যেটা এখনো পর্যন্ত হয়তো একটু একটু কাজ বাকি রয়েছে, সেই তরুণ, সেখানে রাস্তাঘাট, সেখানে মানুষের আনাগোনা, সেখানে আলপনা, সেখানে প্রত্যেকটা মুহূর্ত ভীষণ রঙিন, ভীষণ রঙিন। আর সেই রঙিন মুহূর্তগুলো ধরতেই চাইছেন মানুষ। আজকে দাঁড়িয়ে এত মানুষ যখন গোটা বিশ্ব থেকে আসছেন, শুধুমাত্র ভারতবাসী হতে হবে এমনটা নয়, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাম ভক্তরা বা যারা দেখতে চাইছেন যে আধুনিক ভারত, যে ভারত বিশ্বের আঙিনায় এতটা এগিয়ে, সেই আধুনিক ভারতে, নতুন ইতিহাস রচনা হতে চলেছে। সেই রচনা হওয়ার যে সময়টা 22শে জানুয়ারি, সেই সময় থেকে শুরু করে বা তার আগে যত মানুষ আসছেন, তাদের আবেগটা ধরা পড়ছে এই মুহূর্তে অযোধ্যার কোনায় কোনায়। আর সেই জায়গা থেকে গুমনামি বাবা কোথাও গিয়ে যেন জড়িয়ে যাচ্ছেন, কারণ যেটা এতক্ষণ ধরে আমরা আমাদের এই শোয়ে বলছি, যে গুমনামি বাবা বা ভগবানজি, তাকে ঘিরে তার যে সমাধিস্থল বা তাকে ঘিরে তার যে বিভিন্নভাবে তাকে ঘিরে যে অযোধ্যার মানুষের আবেগ, সেই আবেগটা এই 23শে জানুয়ারি তাঁর জন্মদিন, সেখানে সেই দিনেই একদিকে নেতাজির জন্মদিন, একদিকে গুমনামি বাবা অর্থাৎ ভগবানজির জন্মদিন, কোথাও গিয়ে তাঁরা কি সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, কোথাও গিয়ে এই দিনটা রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন সব কিছু কি সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এই কথা যখন বলছি, তখন তাকে ঘিরে তার সমাধিস্থলে আবেগটা কিভাবে উঠে আসছে ক্যামেরার চোখ দিয়ে একবার দেখাবো আপনাদের। এখানে গুমনামি বাবার একটি ব্যানার এবং সেখানে খুব গুরুত্বপূর্ণভাবে লেখা রয়েছে ভগবানজি, গুমনামি বাবা, নেতাজি সুভাষচন্দ্র বোস, সঙ্গে তারিখটা উল্লেখ করা রয়েছে। আমরা জানি 23 জানুয়ারি 1897 সালে ওড়িশার কটকে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং গুমনামি বাবার মৃত্যু হয়েছিল 16 সেপ্টেম্বর
1985 সালে এই অযোধ্যা উত্তরপ্রদেশে। খুবই তাৎপর্যপূর্ণভাবে তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে বেশ কিছু জিনিসপত্র মিলেছিল যার সঙ্গে নেতাজির একটা সংযোগ রয়েছে। গুমনামি বাবা, ভগবানজি, নেতাজি সুভাষচন্দ্র বোস সবটাই লেখা রয়েছে। এরম বড় একজন দেশ স্বাধীন করার লড়াইতে লিপ্ত থাকা এক যোদ্ধা শেষ জীবনে কী ঘটেছিল সেটা আজও রহস্য। আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী যখন ফৈজাবাদে গিয়ে গুমনামি বাবার সেই সময়ের আশ্রয়স্থলে গিয়েছিলেন, তিনি সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরলেন, কি হোর্ডিং, ব্যানার, প্ল্যাকার্ড দেখালেন আমরা দেখলাম। এবং যেহেতু অযোধ্যাবাসী বা ফৈজাবাদবাসী সেই গুমনামি বাবাকেই নেতাজি সুভাষচন্দ্র বসু বলে অনেকেই মনে করেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, ফলে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম তারিখে যখন রাম মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলছে, তখন সাধারণ মানুষের তো খুশি হওয়ার কথা, নেতাজি ভক্ত, অনুগামী, সমর্থক, তাদের তো খুশি হওয়ারই কথা। কিন্তু যারা একটু অসাধারণ মাত্রার নেতাজি গবেষক, যারা একেবারে সামনের সারির, তারা কি বলছেন? তারাও খুশি। চন্দ্রচূড় ঘোষ নেতাজি গবেষক হিসেবে গোটা দেশে তার খ্যাতি রয়েছে। চন্দ্রচূড় ঘোষ কি বলছেন এই তারিখ দুটো এক হয়ে যাওয়া নিয়ে আমরা শুনে নেব। 23 জানুয়ারি থেকে যে অযোধ্যা রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হবে সাধারণ দর্শনার্থীদের জন্য, এটাকে ইংরেজিতে যাকে বলে হ্যাপি কোইন্সিডেন্স, এবং খুব অসপিশিয়াস গোটা ব্যাপারটা। কেননা 23 জানুয়ারি, যেটা আমরা সবাই জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এটা প্রমাণ আমরা করতে পেরেছি যে তিনি দেশে ফিরে এসেছিলেন এবং দেশে 1985 সাল অবধি ছিলেন। অযোধ্যায় যখন উনি ছিলেন তখন উনি রাম মন্দির নিয়ে কিন্তু প্রচন্ড, রামের জন্মভূমি নিয়ে খুব উৎসাহ দেখাতেন এবং নানা কথা বলতেন। ফলে এই যে যোগাযোগটা 23 তারিখেই রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হচ্ছে, আমার মনে হয় দিস ইজ অলমোস্ট আ ডিভাইন লিঙ্ক। দেশের সবচেয়ে জনপ্রিয় জননায়ক, সর্বকালের সেরা সবচেয়ে জনপ্রিয় জননেতা নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি যার সঙ্গে এই অযোধ্যা বা ফৈজাবাদের একটা অত্যন্ত নিবিড় যোগাযোগ ছিল বলে লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসীর বিশ্বাস, তার জন্ম তারিখেই ওই অযোধ্যায় রাম জন্মভূমিতে রামলালার জন্য নতুন করে প্রতিষ্ঠিত মন্দিরের দরজা জনতার জন্য খুলে যাচ্ছে। সত্যি এটা সবচেয়ে বড় সুখবর এই মুহূর্তে দেশবাসীর জন্য, নয় কি বিশাখা? একদমই তাই। একদিকে 22শে জানুয়ারি আর তার ঠিক পরের দিন 23শে জানুয়ারি, একদিকে দেশনায়কের জন্মদিন, অন্যদিকে গুমনামি বাবাকে সঙ্গে নিয়ে অযোধ্যায় রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর সর্বসাধারণের জন্য দরজা খুলে দেওয়া। এটা তো অবশ্যই ইতিহাসের মধ্যে নতুন আরেকটা ইতিহাস রচনা হওয়া। আমরা সেদিকে নজর রাখবো। তবে বাংলার প্রাইম টাইম আজ আমি আর ঈশান এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।